হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা বেসিক্যালি সেকেন্ড চ্যাপ্টারের যে গুণগত রসায়ন সেটা সেকেন্ড পার্ট থেকে শুরু করছি। সেটার প্রথম টপিক যেটা দ্রাব্যতা। তোমাদের অনেকেরই এটা নিয়ে কনফিউশন থাকে। সো আজকে আমরা দ্রাব্যতা নিয়ে শুরু করি। তোমাদের সাথে আছি সবসময়ের মতো তোমাদের সিয়াম ভাইয়া, 10 মিনিট স্কুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো দ্রাব্যতা নিয়ে জানার আগে তোমাদের যে বেসিক কিছুগুলো কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টগুলো নিয়ে আসো প্রথমে কথা বলি। প্রথমে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে দ্রবণের কনসেপ্ট। তো ধরো তো আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাস ভর্তি পানি আছে। সো এই যে যখন আমার গ্লাসে একটা পানি আছে, এই পানিটাকে আমি কি বলবো বলো তো? পানিটাকে কিছু বলবো না, পানি বলবো। বাট এই পানিতে যখন আমি কিছু একটা মিশাবো তখন সেই পানিটা হয়ে যাবে দ্রাবক। ঠিক আছে? তখন পানিটা কি হয়ে যাবে? দ্রাবক। সো পানিতে কি মিশাচ্ছি আমি? পানিতে মিশাচ্ছি, ধরো আমি চিনি মিশাচ্ছি। ওকে? সো এই যে চিনি মিশাচ্ছি, এই চিনিটা হচ্ছে আমার দ্রব্য। সো দেখো বুঝো, আমি পানিতে মিশাচ্ছি, যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা মিশাচ্ছি সেটাকে আমার বলে হচ্ছে দ্রব্য। এন্ড আমি যখন দ্রব্যটা, সো পানিতে যেটাতে মিশাচ্ছি সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে দ্রব্য। অ্যান্ড আমি যখন দ্রব্যটা দ্রাবকে দিয়ে দিই, দুইটা আমি যখন মিশায় ফেলি, অ্যান্ড আলটিমেটলি যেটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ। বোঝা গেছে? সো যেটাতে মিশাচ্ছি সেটা দ্রাবক, যেটা মিশাচ্ছি সেটা দ্রব্য, অ্যান্ড দ্রব্য প্লাস দ্রাবক দুইটা মিলে তৈরি করে হচ্ছে আমাদের দ্রবণ। ওকে? সো দ্রবণের কনসেপ্ট আমরা বুঝে গেছি যে আমরা ছোটবেলা থেকেই জানতাম, এখন আরেকটু জেনে নিলাম। এখন আমরা শিখবো হচ্ছে দ্রবণের প্রকারভেদ, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দরকার দ্রাব্যতার জন্য। সো আসো আমরা যদি দ্রবণের প্রকারভেদ দেখি, দ্রবণ বেসিক্যালি আমরা তিন টাইপের দ্রবণ নিয়ে কথা বলবো। ঠিক আছে? একটা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অ্যান্ড ফাইনালি আমাদের কাছে থাকবে হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। সো এখানে কতগুলো নাম্বার ভেসে উঠছে, নাম্বার দেখে হয়তো শুরুতে কিছু বুঝবা না। আসলে আমরা আবার আমাদের গ্লাসে ফিরে যাই। গ্লাসে পানি আছে, পানিতে হচ্ছে এই পানিটা ধরো সর্বোচ্চ 5 গ্রাম চিনি নিতে পারবে। বুঝো, পানির একটা ধারণ ক্ষমতা আছে, কোনো একটা ফিক্সড টেম্পারেচারে এই পানিতে তুমি যত ইচ্ছা চিনি মেশাতে পারবা না। রাইট? তুমি ধরো এক গ্লাস পানি নিয়ে ইচ্ছা মতো চিনি, পুরো এক প্যাকেট চিনি ঢালে দিলা, সেটা কি মানে মিশানো যাবে না? সো এই পানির একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি কতটুকু? ধরো 5 গ্রাম। যতটুকু পানি নিছি এতটুকু পানি ধরো 5 গ্রাম চিনি নিতে পারবে। এখন আমি হচ্ছে এর বেশিও নিতে পারবে না। সো আমি হচ্ছে এই পানিতে কতটুকু চিনি দিব? আমি 3 গ্রাম চিনি দিলাম। ওর ক্যাপাসিটি 5 গ্রাম, আমি চিনি দিলাম 3 গ্রাম। সো 3 গ্রাম চিনি যদি আমি দিয়ে দিই, এবার তুমি আমাকে বলো এখানে কি এই পানি যতটুকু চিনি নিতে পারে ততটুকু চিনি আছে? অ্যান্সার হচ্ছে না। ও 5 গ্রাম নিতে পারে, আমি দিছি মাত্র 3 গ্রাম। তার মানে আরেকটা কোয়েশ্চেন যদি আমি তোমাদেরকে করি, যে এই পানিতে কি আমি আরো চিনি দিতে পারবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি পারবো। কারণ 5 গ্রাম ক্যাপাসিটি আমি দিছি মাত্র 3 গ্রাম, আমার হাতে এখনো 2 গ্রাম আছে, আমি 2 গ্রাম অ্যাড করতে পারবো। সো এরকম যে দ্রবণগুলো তৈরি হয়, যেখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটুকু ততটুকু দ্রব থাকে না, সেই দ্রবণগুলোকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আমি আবার বলতেছি, যে দ্রবণগুলোতে ক্যাপাসিটি যতটুকু ততটুকু দ্রব থাকে না, এর চেয়ে কম পরিমাণ দ্রব থাকে, সেই দ্রবণগুলোকে কি বলা হয়? অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি সম্পৃক্ত দ্রবণের কথা বলি, ধরো আমার পানির ক্যাপাসিটি এই যে আরো চিনি নিতে পারবে, রাইট? সো এবার ধরো আমার পানির ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 5 গ্রাম। ওকে? সো পানির ক্যাপাসিটি এগেইন 5 গ্রাম। এখন ধরো আমি এখানে 5 গ্রাম চিনি দিচ্ছি। আমার পানির ক্যাপাসিটি কত? 5 গ্রাম, আমি 5 গ্রাম চিনি দিচ্ছি। তাহলে এখানে এই পানির ধারণ ক্ষমতা যতটুকু, ঠিক ততটুকু চিনি আমি দিছি। তার মানে ওর ধারণ ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ চিনি আমি দিয়ে দিছি। এর চেয়ে বেশি পরিমাণ চিনি কিন্তু এই পানি নিতে পারবে না। আবার বলতেছি, এটার ক্যাপাসিটি যতটুকু আমি ততটুকু চিনি দিছি। এর চেয়ে বেশি চিনি এই পানি নিতে পারবে না। রাইট? তো আমি যদি বলি নিতে পারবে, তুমি বলবা না। এখানে যতটুকু ক্যাপাসিটি ততটুকু চিনি আছে, অ্যান্সার হচ্ছে ইয়েস। তো এই যে দ্রবণগুলা, এই দ্রবণগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ। সহজ ভাষায় আমি যদি তোমাকে বলি যে তুমি 3 প্লেট ভাত খাইতে পারো, ধরে নাও তুমি 3 প্লেট ভাত খেতে পারো। এখন ধরো তুমি 2 প্লেট ভাত খাইছো, তাহলে তোমার ক্যাপাসিটি 3 প্লেট, তুমি খাইছো 2 প্লেট, তাহলে তুমি আরো 1 প্লেট খেতে পারো। এইবার এই যে তোমার যে অবস্থা, এখন তুমি 2 প্লেট খাইছো, তোমার আরো 1 প্লেট খাওয়ানো যাবে। এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত অবস্থা। ওকে? আর তোমার ক্যাপাসিটি 3 প্লেট, তুমি 3 প্লেট ভাতই খাইয়া ফেলছো, তুমি তোমার সর্বোচ্চ অ্যামাউন্ট অফ ক্যাপাসিটির যে ভাত খাওয়ার ক্যাপাসিটি ততটুকু ভাত খাইয়া ফেলাইছো, এন্ড এইটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা।
এই যে দ্রবণের কেসেও জিনিসটা এমন। এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এই অতিপৃক্ত দ্রবণ নিয়ে আমাদের অনেকের মিসকনসেপশন আছে। আমি প্রথমে বলি যে অতিপৃক্ত দ্রবণটা কি, বুঝে গেছো হয়তো, সুপার স্যাচুরেটেড। এটার মানে হচ্ছে, আচ্ছা সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড, ইংলিশ হচ্ছে স্যাচুরেটেড, এটা সুপার স্যাচুরেটেড মানে হচ্ছে যতটুকু ক্যাপাসিটি 5 গ্রাম ধরো চিনি আসে নিতে পারেও, আমি ওখানে হচ্ছে 7 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি, 7 গ্রাম চিনি দিয়ে দিছি। এইবার কি হয়েছে, ওর যতটুকু ক্যাপাসিটি এর চেয়ে বেশি চিনি আমি ওকে খাওয়াচ্ছি, অ্যান্ড এবার কিন্তু ও এই চিনিটুকু পুরাটা দ্রবীভূত হবে না। ধরো 5 গ্রাম চিনি দ্রবীভূত হবে, 2 গ্রাম চিনি কি হয়ে থাকবে, তলানিতে পড়ে থাকবে। কোয়েশ্চেন হচ্ছে এটা কি অতিপৃক্ত অবস্থা? অ্যান্সার হচ্ছে না। এখানে একটা জিনিস বুঝছো, পানি 5 গ্রাম নিতে পারে, ও কিন্তু 5 গ্রাম নিয়ে বসে আছে, 2 গ্রাম নেয় নাই, 2 গ্রাম নিচে ফেলায় রাখছে, অধক্ষেপ পড়ে আছে। এই 2 গ্রাম কিন্তু দ্রবণের পার্ট না, এই 2 গ্রাম দ্রবণে নাই। বুঝো 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 যে এই পানি 5 গ্রাম নিতে পারে, ও 5 গ্রামই নিচ্ছে। দেখো এই যে প্রত্যেকটা কিউব, এগুলো এক এক প্রত্যেকটা 1 গ্রাম করে আছে, সেইভাবেই অ্যানিমেশনটা বানানো হয়েছে। সো দেখো এখানে আমি হচ্ছে গিয়ে 7টা কিউব দিছিলাম। সো 7টা কিউবের মধ্যে 5টা দ্রবীভূত হয়েছে, 2টা নিচে পড়ে আছে। মানে ও 5টা নিতে পারে, 5 গ্রাম নিতে পারে, 5 গ্রামই নিচ্ছে, 2 গ্রাম ও নেয় নাই। এটা অতিপৃক্ত অবস্থা না, এটা অধক্ষেপ পড়ে গেছে। অতিপৃক্ত অবস্থায় একটু স্পেশাল ভাবে তৈরি করতে হয়। ইন দ্যাট কেস তোমার হচ্ছে পানির তাপমাত্রা একটু বাড়ায় দিতে হয়, অ্যান্ড পানির তাপমাত্রা যদি বাড়াও, তাপমাত্রা বাড়ালে ওর হচ্ছে ধারণ ক্ষমতা বেড়ে যায়। ইন দ্যাট কেস ও হচ্ছে 7 গ্রাম নিয়ে নিতে পারে, 7 গ্রাম হচ্ছে দ্রবীভূত হয়ে যায় যখন তাপমাত্রা বাড়াও। অ্যান্ড দেন যদি তুমি আস্তে 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 ঠান্ডা করো, ওই দ্রবণটাকে আর ডিস্টার্ব করা যাবে না, গুলানো যাবে না, ঘুটানো যাবে না, কিচ্ছু করা যাবে না, আস্তে 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 ঠান্ডা করো, তাহলে ক্রিস্টাল ফর্ম হবে। অ্যান্ড তারপর হচ্ছে তুমি দেখবা ঠান্ডা করে যেই টেম্পারেচারে ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরো প্রথমে গরম করছো, গরম করে 7 গ্রাম গিলাইছো, গিলায় হচ্ছে আবার আস্তে 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 ঠান্ডা করছো, ঠান্ডা করে যেই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে, তখন দেখবা যে ওখানে হচ্ছে গিয়ে একটা স্পেশাল ফর্ম অফ অবস্থা, মানে সিচুয়েশন ক্রিয়েট হবে। সেই সিচুয়েশনে ক্রিস্টাল ফর্ম হওয়ার মতো ব্যাপার স্যাপার হবে। সেখানে হচ্ছে গিয়ে কি হবে, যে ওই 7 গ্রামই দ্রবীভূত অবস্থায় থাকবে, ডিস্টার্ব করলে কিন্তু ভেঙে যাবে ব্যাপারটা। সো এই যে অবস্থাটা, সেটাকে বলা হয় হচ্ছে সুপার স্যাচুরেটেড। তখনও কিন্তু 7 গ্রাম দ্রবীভূত অবস্থায় আছে, বাট সেটার জন্য তোমার কিছু স্পেশাল কাজ করতে হয়েছে, যে গরম করতে হয়েছে, আস্তে 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 ঠান্ডা করতে হয়েছে। এই অবস্থাটাকে বলা হয় অতিপৃক্ত অবস্থা। বাট যখন হচ্ছে এই যে অধক্ষেপ পড়ে আছে, যখন এটাকে অতিপৃক্ত অবস্থা বলে না, এটা এখনো সম্পৃক্ত অবস্থায় আছে, ও যতটুকু নিতে পারে ততটুকু নিয়ে বসে আছে, এক্সট্রা কিছু নেয় নাই। বাট যখন ওই যে গরম করে আস্তে আস্তে ঠান্ডা করছো, তখন ও এক্সট্রা 2 গ্রাম খাইছে। বুঝছো? বুঝা গেছে? মানে ধরো তুমি 3 প্লেট ভাত খাইতে পারো, তারপর তুমি 3 প্লেট খাই ফেলছো, এবার হচ্ছে তুমি আর খাইতে পারতেছো না। এবার ধরো তোমার একটু ঘুরায় ফিরায় এদিক ওদিকে আনলাম, আইনে আবার হচ্ছে আরেকটু খাওয়াইলাম। তো এরকম ব্যাপারটা, মানে খাওয়াইতে হবে, মানে এতটুকু দ্রবীভূত হওয়াতে হবে, তারপর হচ্ছে সেটা দ্রবণ হবে। ক্লিয়ার? এই মিসকনসেপশনটা কিন্তু অনেকের আছে, এটা দূর করতে হবে। শেষ। 3 প্রকার দ্রবণ আমরা বুঝে গেছি। তাহলে এখন দ্রাব্যতায় আমরা কাজ করবো কাকে নিয়ে? দ্রাব্যতায় আমরা কাজ করব হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে, স্যাচুরেটেড সলিউশন নিয়ে আমরা কাজ করব, যেখানে হচ্ছে গিয়ে যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে ততটুকু দ্রবই ওখানে উপস্থিত থাকে। ক্লিয়ার? সো আমাদের দ্রাব্যতার যত পরিমাণ কাজ কারবার, সেগুলাকে আমরা কি করব, সেগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ নিয়ে। এখানে লেখাই আছে দ্রাব্যতা কথাটা আসলে সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? এই দ্রাব্যতা কি? এখন কোয়েশ্চেন চলে আসতেছে, ভাই বুঝলাম, ঠিক আছে, আপনি সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করবেন, দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে আচ্ছা, এটা তোমাকে আবার সম্পৃক্ত দ্রবণ দেখাচ্ছে। সো এই যে সম্পৃক্ত অবস্থা, সো দেখো, বুঝো। সো আমরা 3 টাইপের দ্রবণ নিয়ে কথাবার্তা বললাম। আমরা হচ্ছে অসম্পৃক্ত, সম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ নিয়ে জানলাম, এন্ড এটাও জানলাম যে হচ্ছে কি দ্রাব্যতা বেসিক্যালি সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করা হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া দ্রাব্যতা জিনিসটা কি? সবই তো বুঝলাম, দ্রাব্যতা কি? সো আসলে দ্রাব্যতার সংজ্ঞা যদি আমরা দেখি, এখানে দ্রাব্যতার একটা মানে খটোমটো টাইপের সংজ্ঞা দেওয়া আছে, বাট সহজই, অ্যাকচুয়ালি খুব কঠিন না। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি ছবি দিয়ে বুঝাই, যে ধরো এইখানে আমাদের একটা দ্রাবক আছে। কতটুকু দ্রাবক আছে? 100 গ্রাম। দ্রাবক কি? পানি আছে, 100 গ্রাম পানি আছে। সো এখন কথা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্সড, এক এক তাপমাত্রায় কিন্তু এক এক রকম ক্যাপাসিটি থাকে পানি, তাই না? সো এই নির্দিষ্ট তাপমাত্রায়, এই ফিক্সড টেম্পারেচারে এই পানির একটা ক্যাপাসিটি আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি আছে, যে এই পানি এতটুকু তোমার দ্রবীভূত করতে পারে, এর চেয়ে বেশিও পারবে না। সো
এই 100 গ্রাম পানিতে যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে, ম্যাক্সিমাম যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে, সেটাই হচ্ছে বেসিক্যালি এই স্থির তাপমাত্রায় এই দ্রবণের দ্রাব্যতা। তাহলে ভাই একটা জিনিস বুঝো, এই স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব ম্যাক্সিমাম দ্রবীভূত হতে পারে, এটা মানে কি, যতটুকু দ্রব দ্রবীভূত হয়ে এই দ্রবণটাকে, দেখো ম্যাক্সিমাম দ্রবীভূত হতে পারে, যখন ম্যাক্সিমাম দ্রব দ্রবীভূত হয় তখন সেই দ্রবণকে কি বলে, সম্পৃক্ত দ্রবণ বলে। বলছিলাম যতটুকু নিতে পারে ততটুকুই যদি থাকে সেটাকে বলে সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমি কি কথাটা অন্যভাবে বলতে পারি, যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যতটুকু দ্রব প্রয়োজন, ওই পরিমাণ দ্রবকে ওই তাপমাত্রায় ওই দ্রবণে দ্রাব্যতা বলে। বুঝতে পারছো? দ্রাব্যতা কার হয়? দ্রাব্যতা হয় হচ্ছে দ্রবণের। ঠিক আছে, প্রত্যেকটা তাপমাত্রায় এক একটা দ্রবণে, মানে এই দ্রাবকে তোমার ক্যাপাসিটি হচ্ছে ফিক্স। তো স্থির তাপমাত্রায় এই দ্রবণটা, এই দ্রাবককে তোমার সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দ্রবই লাগবে, তাই না? এর চেয়ে বেশিও লাগবে না, এর চেয়ে কমও লাগবে না। যতটুকু লাগবে ওই পরিমাণটাই হচ্ছে ওই তাপমাত্রায় এই দ্রবণের দ্রাব্যতা। ইজি, রাইট? আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে একটু মানে ফর্মুলা দিয়ে দেখাই, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা। দেখো, খেয়াল করো, যে ধরো এটা একটা স্থির তাপমাত্রা। এই তাপমাত্রায় এখানে আমাদের কাছে একটা, মানে আমি একটা দ্রবণ বানাই ফেলছি, ধরো দ্রবণ বানাই ফেলছি। দ্রবণের ভর হচ্ছে এম গ্রাম। কতটুকু? বড় হাতের এম গ্রাম। পুরো দ্রবণ বানাই ফেলছি, দ্রাবক ছিল, দ্রাবকের মধ্যে দ্রব মিশাইছি, মিশাই আমি একটা দ্রবণ বানাই ফেলছি। সো এখন আমি যদি তোমাদেরকে বলি, ভাইয়া দ্রবণ কতটুকু, দ্রবণ কতটুকু, কি বললাম? এম গ্রাম, তাই না? রাইট, ওকে। আচ্ছা, সেখানে আমি ধরে নেই আমি দ্রব মিশাইছি হচ্ছে ছোট হাতের এম গ্রাম। ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝো, এই দ্রবণে কি কি আছে? দ্রাবক আছে আর দ্রব আছে। তাহলে দ্রাবক কতটুকু আছে বলো তো? দ্রাবক কতটুকু আছে? বড় হাতের এম মাইনাস ছোট এম। দেখো, দ্রব আর দ্রাবক মিলেই তো দ্রবণ। সো পুরা দ্রবণ হচ্ছে এম গ্রাম। ধরো পুরা দ্রবণ হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব আছে হচ্ছে 20 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু আছে? 100 থেকে 20 মাইনাস করলে যতটুকু থাকে দ্রাবক ততটুকুই আছে, রাইট? পানি, ধরে নাও পানি কত গ্রাম আছে? 100 গ্রাম হচ্ছে পুরা দ্রবণ, 20 গ্রাম হচ্ছে দ্রব বা চিনি ধরো মিশাইছো, তাহলে দ্রাবক বা পানি কতটুকু ছিল? পানি তাহলে ছিল 100 থেকে 20 বিয়োগ করলে যতটুকু থাকে 80 গ্রাম, রাইট? সেটাই করছি। বড় হাতের এম দ্রবণ, ছোট হাতের এম দ্রব, তাহলে দ্রাবক কতটুকু? বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম গ্রাম, রাইট? বুঝতে পারছো? তাহলে এবার দেখো, এই তাপমাত্রায় এম মাইনাস এম গ্রাম, বুঝো কিন্তু এখানে কিন্তু একটা জটিল জিনিস আছে। এই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। এই দ্রবণটা কেমন হয়ে গেছে? সম্পৃক্ত অবস্থায় আছে। তার মানে এই দ্রবণে ম্যাক্সিমাম যতটুকু দ্রব থাকতে পারে, এই যে ছোট হাতের এম গ্রাম, ততটুকু দ্রব কিন্তু থেকে গেছে। এর চেয়ে বেশিও তুমি দিতে পারবা না, এর চেয়ে কম দিলে কিন্তু আর সেটা সম্পৃক্ত থাকবে না, রাইট? সো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্রব আছে কতটুকু? সো এম মাইনাস এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে কতটুকু দ্রব বলো তো? ছোট হাতের এম গ্রাম দ্রব, রাইট? রাইট, ওকে। তাহলে আমার হচ্ছে দ্রাব্যতার যে সংজ্ঞা, সেখানে বলা ছিল যে তোমার দ্রাবকের পরিমাণ কতটুকু হবে? 100 গ্রাম দ্রাবক থাকবে। দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ কতটুকু হবে? 100 গ্রাম। তাহলে বলো তো, 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে এম মাইনাস বড় হাতের এম মাইনাস ছোট এম গ্রাম দ্রব। ঐকিক নিয়ম ভাই, ছোটবেলায় শিখছো। সো 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে এম ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম দ্রব। বুঝতে পারছো? সো এখন দেখো, স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে যতটুকু দ্রব সম্পৃক্ত করে ওইটাই তো দ্রাব্যতা। তাহলে কতটুকু দ্রব সম্পৃক্ত করতেছে দেখো, এই যে এতটুকু, তাহলে এইটাই দ্রাব্যতার ফর্মুলা হয়ে গেল না? আবার বুঝো, এখানে বুঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমার দ্রবণ ছিল এম গ্রাম, তো এখানে দ্রাবক আছে কতটুকু? এম মাইনাস এম গ্রাম। সেটাকে সম্পৃক্ত করছে কতটুকু দ্রব? ছোট হাতের এম গ্রাম।
তাই না? সো দেখো এই স্থির তাপমাত্রায় m - m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে কতটুকু দ্রব্য? m গ্রাম দ্রব্য। সো 1 গ্রামকে কতটুকু করে? সো 100 গ্রামকে কতটুকু করে? এতটুকু। এন্ড 100 গ্রামকে যতটুকু সম্পৃক্ত করে, 100 গ্রামকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব্য লাগে সেটাই দ্রাব্যতা না? সংজ্ঞায় দেখাইলাম না? তাহলে দ্রাব্যতা এটাই হয়ে গেল না? সো দ্রাব্যতায় দেখো ছোট হাতের m কি? দ্রব্য। নিচে m - m কি? দ্রাবক। তার সাথে 100 গুণ থাকবে। তাইলে কি তোমরা এটা বুঝতে পারছো? তাহলে কি এটা বুঝতে পারছো যে তোমার হচ্ছে গিয়ে দ্রাব্যতার ফর্মুলা কি দাঁড়াইলো? দ্রাব্যতার ফর্মুলা কি দাঁড়াইলো? দ্রাব্যতার ফর্মুলা হচ্ছে উপরে থাকতেছে দ্রব্য ইনটু 100 ডিভাইডেড বাই দ্রাবক। এগুলো সব কিন্তু ভর। দ্রব্যের ভর ইনটু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর। বুঝতে কি পারছো? সহজ না? দ্যাটস ইট, ইজি পিজি। বুঝে কি গেছে? আর কোনো সমস্যা আছে? সো এই ফর্মুলা ইউজ করে তুমি এখন একদম সেই সেই দ্রাব্যতা বের করতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? রাইট? ওকে, আগে। সো এখন দেখো তোমাকে একটা কোয়েশ্চেন যদি আমি বলি, দ্রাব্যতার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কি? দ্রাব্যতা দিয়ে কি বোঝায়? ধরো তোমাকে বলছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 36, ধরো 36, শুধু 36 দেওয়া। 36 এটার মানে কি? এটার মানে বোঝাচ্ছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার 100 গ্রাম পানিতে যদি তুমি 36 গ্রাম NaCl মিশাও তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। রাইট? সো আবার বলতেছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 36 বলতে কি বোঝায়? সংজ্ঞা অনুযায়ী যে 100 গ্রাম পানিতে তুমি যদি 36 গ্রাম NaCl দাও তাহলে যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ হবে। এভাবেও বলা যায়। আবার হচ্ছে ঘুরায় আরেকটা কথা বলা যায়, দেখো তো এটা বলা যায় নাকি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36 বলতে বোঝায় হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে তুমি ম্যাক্সিমাম 36 গ্রাম NaCl অ্যাড করতে পারবা। কারণ এর চেয়ে বেশি অ্যাড করলে ওই পানি ওটা নিতে পারবে না। কারণ 36 গ্রাম অ্যাড করলে পানি কি হয়ে যায়? সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যায়। রাইট? সো ম্যাক্সিমাম এতটুকুই অ্যাড করা যাবে। তুমি ম্যাক্সিমাম 3 প্লেট ভাতই খাইতে পারো, এর চেয়ে বেশি তো খাইতে পারবা না। কারণ 3 প্লেট ভাত খাইলে তুমি সম্পৃক্ত হয়ে যাও। 36 গ্রাম দিলে এই পানি এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তাহলে 36 গ্রামের বেশি তো আর এক চিমটিও লবণ দিতে পারবা না। বুঝতে কি পারছো? তাহলে এটাই মিন করছে যে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বুঝো, যে এটা নোট করে নাও ভাই, সবাই নোট করো যে এই কথাটার মানে হচ্ছে দ্রাব্যতা 36 মানে এখানে যেটা লেখা এটা যেমন বুঝায় সেরকম এটাও বুঝায় যে 100 এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম NaCl থাকতে পারবে, এর চেয়ে বেশি NaCl ওই পানি নিতে পারবে না। বুঝতে পারছো? সো এটা একটু লিখে দেই যে সর্বোচ্চ 36 গ্রাম NaCl পানি নিতে পারবে। আমার হাতের লেখা খুবই খারাপ, তারপরও দেখো বুঝতে পারো নাকি, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, আগে মাত্র গেল। আচ্ছা, সো এটা একটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, খুবই ইম্পর্টেন্ট স্লাইড। সেটা হচ্ছে দেখো দ্রাব্যতার কতগুলো একক আছে। দ্রাব্যতার কতগুলো একক আছে। বেসিক্যালি আমরা এতক্ষণ যেটা ইউজ করতেছিলাম গ্রাম পার 100 গ্রাম H2O। এটার মানে কি? উপরে হচ্ছে গিয়ে তোমার দ্রব্য, ওই যে দ্রব্যের ভর ওইটাও গ্রামে, আর নিচে যে দ্রাবকের ভর সেটাও গ্রামে। সো গ্রাম পার 100 গ্রাম H2O, এই যে 36 যে ছিল না, 36, এই 36 মানেই হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম H2O। মানে 100 গ্রাম পানিতে ম্যাক্সিমাম 36 গ্রাম NaCl দিতে পারবা, বা 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম NaCl দিতে পারবা। বোঝা গেছে? শুধু 36 লেখা থাকা মানেই হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম H2O। যদি শুধু নাম্বার থাকে তাহলে এই ইউনিট মিন করে। কি ইউনিট? এই যে গ্রাম পার 100 গ্রাম H2O। এটার মানে কি? যে সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকতে পারে, যে দ্রব্যের সর্বোচ্চ ভর কতটুকু হইতে পারে, এত গ্রাম। যে গ্রাম দেওয়া আছে, ধরো গরু গ্রাম দেওয়া আছে, গরু ধরে নাও, গরু গ্রাম। এর মানে কি? এর মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকতে পারে? গরু গ্রাম অ্যামাউন্ট অফ দ্রব্য থাকতে পারে। গরুর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, গরুর জায়গায় হাতি থাকতে পারে, হাতির জায়গায় মানুষ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে? যে নাম্বারই থাকতে হবে সবসময় এমন তো না। আমরা জানি না, আমরা খালি যখন চলক ধরে নিই XYZ ধরে নিই, আমরা কিন্তু চাইলে হাতি, ঘোড়া, ছাগল এগুলো ধরে নিতে পারি, কিছু আসে যায় না, চলকই তো, তাই না? আচ্ছা, এবার দেখো গ্রাম পার লিটার একক।
গ্রাম পার লিটার এককে কি এটাও কিন্তু একটা ইউনিট, বুঝছো? গ্রাম পার লিটার, মোল পার লিটার, এই ইউনিটগুলো আমরা ইউজ করতাম কখন বলতো? আমরা যখন ছোটবেলায় ঘনমাত্রা পড়তাম, আমরা ঘনমাত্রা পড়ার সময় এই গ্রাম পার লিটার বা মোল পার লিটার ইউনিটগুলো ইউজ করতাম। ঠিক আছে, একটা জিনিস মনে রেখো, দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এই যে দ্রাব্যতা আমি যে বলতেছি যে এটা হচ্ছে গিয়ে 100 গ্রাম পানিতে ম্যাক্সিমাম এতটুকু হচ্ছে দ্রবীভূত হতে পারে, অথবা 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে এতটুকু দ্রব থাকে, তাহলে তো তুমি কাইন্ড অফ এরকম কথাই বলতেছো না যে কতটুকুর কত আয়তনে হচ্ছে গিয়ে কতটুকু দ্রব থাকতেছে, একটা ঘনমাত্রায় মিন করতেছো না। কার ঘনমাত্রা মিন করতেছো? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মিন করতেছো। মনে রেখো, দ্রাব্যতা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, সেটাকে তুমি গ্রাম পার লিটারেও লিখতে পারো। গ্রাম পার লিটার মানে হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে, যে 1 লিটার তোমার, এবার কিন্তু দ্রাবক নিয়ে না, এখানে বুঝো কথা, এই ভাষার কিন্তু অনেক মারপ্যাচ আছে। এখানে কিন্তু 100 গ্রাম দ্রাবক, এতক্ষণ যা করলাম দ্রাবক, নিচে ছিল দ্রাবক। আর গ্রাম পার লিটার, মোল পার লিটার যখন আমি ইউজ করতেছি, এটার মানে হচ্ছে যে তোমার এবার কথা হচ্ছে দ্রবণ নিয়ে, যে দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার। এই 1 লিটার দ্রবণের, 1 লিটার দ্রবণ, অ্যান্ড সেই দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত, বুঝো? 1 লিটার দ্রবণ, সেই দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত। সেই দ্রবণে তোমার দ্রবের সর্বোচ্চ ভর হচ্ছে কতটুকু, সেটাই হচ্ছে গিয়ে বলা আছে। যেমন ধরো আমার যদি থাকতো এরকম যে 5 গ্রাম পার লিটার, 5 গ্রাম পার লিটার, ধরো দ্রাব্যতা দেয়া আছে কোনো কিছু, দ্রাব্যতা কোনো একটা দ্রবণের, কিছুর তো না, কোনো একটা দ্রবণের দ্রাব্যতা দেয়া আছে 5 গ্রাম পার লিটার। এটার মানে কি? ওই যে একটা দ্রবণ, সেই দ্রবণটা 1 লিটার যদি আমি নেই সম্পৃক্ত অবস্থায়, সো 1 লিটার সম্পৃক্ত দ্রবণে তোমার দ্রব কতটুকু আছে? 5 গ্রাম দ্রব আছে। দ্রব কতটুকু আছে? 5 গ্রাম দ্রব আছে। বোঝা গেছে? 5 গ্রাম পার লিটার, এটা মানে কি যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 5 গ্রাম, অথবা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ দ্রব থাকতে পারে কতটুকু? 5 গ্রাম। একই কথা। এই কথাটার মানে যতক্ষণ না বুঝবা ততদিন প্যারা খাবা। এই দুটো যে একই কথা, খুব তাড়াতাড়ি বুঝে নিতে হবে। অনেকবার বলে ফেলছি, আশা করি এতক্ষণে বুঝতে পারতেছো। আবার এখানে হচ্ছে কি, মোল পার লিটারে সেম সেম, ধরো দ্রাব্যতা দেয়া আছে হচ্ছে গিয়ে, দ্রাব্যতা দেয়া আছে তোমার 5 মোল পার লিটার। এটা মানে কি, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে তোমার একটা যদি আমি সম্পৃক্ত দ্রবণ নেই, যেটা কতটুকু নিব? 1 লিটার নিব, কি নিব? সম্পৃক্ত দ্রবণ নিব, সেখানে তোমার দ্রব কতটুকু আছে? 5 মোল। ঠিক আছে, দ্রাব্যতা যদি আমি বলি 5 মোল পার লিটার, এটার মানে হচ্ছে আমি যদি একটা সম্পৃক্ত দ্রবণ নেই, ওই এক সম্পৃক্ত দ্রবণে 1 লিটার নেই, সেখানে আমার হচ্ছে দ্রব কতটুকু থাকতে পারবে? সর্বোচ্চ 5 মোল। অথবা দ্রব 5 মোল যদি আমি মিশাই ওই দ্রবণে, তাইলে হচ্ছে কি ওটা একটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। একই কথা, বুঝতে পারছো? ক্লিয়ার? সো এই এককগুলো সবই হচ্ছে দ্রাব্যতার একক, বাট সবসময় মনে রেখো দ্রাব্যতা, দ্রাব্যতা মানে ওয়ান কাইন্ড অফ ঘনমাত্রা, বাট দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এতদিন যে দ্রাব্যতা ইউজ করে আসছো সেটা যে কোনো দ্রবণে হইতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো, বাট দ্রাব্যতা হচ্ছে গিয়ে একটা ঘনমাত্রা যেটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। ক্লিয়ার? ওকে, আগে এবার আসে কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে দেখবে প্রবলেম মানে ইজি হয়ে গেছে, আর প্যারা লাগতেছে না। সো দেখো, প্রথম ম্যাথ কি বলছে? বলছে 298 কেলভিন, খুব স্টাইল করে কেলভিনে দিছে, তাপমাত্রায় NaCl এর 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 25 গ্রাম NaCl প্রয়োজন হয়। বাংলায় কেন বলতেছি? 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 25 গ্রাম NaCl প্রয়োজন হয়। ওই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? সহজ কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন। আমি যদি এটা ঐকিক নিয়মে করতে চাই করতে পারি, আমি যদি এটা ফর্মুলা দিয়ে করতে চাই করতে পারি, দুইভাবে করাচ্ছি। দেখো, ঐকিক নিয়মে যদি আমি করতে চাই কি করব? 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 25 গ্রাম NaCl প্রয়োজন হয়েছে। দ্রবণ কতটুকু? সো দ্রবণ কতটুকু? দ্রবণ বলছে হচ্ছে গিয়ে 50 গ্রাম, রাইট? দ্রব কতটুকু? একটা দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, সেই দ্রবণের ভর হচ্ছে 50 গ্রাম, দ্রবের ভর হচ্ছে 25 গ্রাম। দ্রবের ভর কত? 25 গ্রাম। তাহলে দ্রাবকের ভর কত? এত খারাপ লেখা। দ্রাবকের ভর কত হচ্ছে? 50 মাইনাস 25 ইকুয়ালস টু 25 গ্রাম। এখন আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের ঐকিক নিয়মে চলে যাই সংজ্ঞা অনুযায়ী, যে আমরা দেখতে পাচ্ছি যে 25 গ্রাম দ্রাবককে
সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন লিখলাম না 25 গ্রাম। যে 25 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য কতটুকু লাগতেছে আমরা একটু আগেই দেখছি 25 গ্রাম। সো মাঝখানের লাইন আর লিখবো না, তোমরা কলেজে পড়ো, বড় হইছো, 1 গ্রামের হিসাবটা আর দিলাম না, একবারে ডিরেক্ট 100 গ্রামে গেলাম। 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে, এটা অ্যাকচুয়ালি কিছু করারও দরকার নাই। দেখতেছো 25 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে 25 গ্রাম, সো 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে কত? 100 গ্রাম। ইজি তাই না? যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে 100 গ্রাম, হিসাব করে দেখো এটাই আসবে, 100 গ্রামই আসবে। সো তোমার দ্রাব্যতা কত আসবে? দ্রাব্যতা তুমি লিখতে পারো 100 গ্রাম পার 100 গ্রাম H2, ঐকিক নিয়মে করে ফেলছি। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়া আমাদের ম্যাথ, এতটুকু করলাম। এবার দেখো আমরা চাইলে ফর্মুলা দিয়েও করতে পারি। ফর্মুলা কি আমরা জানি, ফর্মুলা উপরে কি, উপরে থাকে হচ্ছে গিয়ে এই যে ফর্মুলাটা হচ্ছে দ্রাব্যতার ফর্মুলা হচ্ছে দ্রাব্যতা ইকুয়ালস টু হচ্ছে উপরে হচ্ছে দ্রব্যের ভর, একটু আগেই যেটা ডিরাইভ করে দেখাইছি, দ্রব্যের ভর ইনটু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর। অ্যাপ্লাই করে দেখো 100 ইন্টু 25 ডিভাইডেড বাই ওই যে 100 হচ্ছে এই 100 হচ্ছে ওই যে ফর্মুলার 100, দ্রব্যের ভর কত? 25 গ্রাম, নিচে হচ্ছে দ্রাবকের ভর সেটাও 25 গ্রাম, কাটাকাটি করে 100 থাকতেছে আলটিমেটলি। দ্যাটস ইট, ইজি পিসি। বুঝতে পারছো? শেষ, সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ, মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর তো এখানে লাগেই না। এই টাইপের ম্যাথগুলো এইচএসসিতে টিচাররা দিতে খুব পছন্দ করে, টিচারদের অনেক পছন্দের ম্যাথ। এই ম্যাথটা একটু দেখো, খুব জরুরি। দেখো বলছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটা দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 80 মানে কি 80 গ্রাম পার 100 গ্রাম H2O, ওকে। আর 60 ডিগ্রিতে টেম্পারেচার যদি বাড়াও দ্রাব্যতা বাড়তেছে, এর মানে কি ম্যাক্সিমাম ক্যাপাসিটি বাড়তেছে। ধরো 40 ডিগ্রিতে দ্রাব্যতা 80, কি মিন করে বলো তো? যে 40 ডিগ্রিতে কোনো একটা দ্রবণে 100 গ্রাম দ্রাবককে, ধরো 100 গ্রাম দ্রাবক নিছো, সেটাকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য লাগবে? 80 গ্রাম। অথবা 100 গ্রাম দ্রাবকে তুমি সর্বোচ্চ কতটুকু দ্রব্য দিতে পারবা? 80 গ্রাম, রাইট? আচ্ছা, আবার 60 ডিগ্রিতে যখন চলে গেছে তখন দ্রাব্যতা হয়ে গেছে 120 গ্রাম। তার মানে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য এবার দিতে পারবা? 120 গ্রাম দ্রব্য দিতে পারবা। বুঝতে কি পারছো? সো দেখো, সো এই ইনফরমেশন শুরুতে দেয়া আছে। এরপর বলছে যে দ্রবণের ওই দ্রবণের 500 গ্রাম, এবার আমি একটা 500 গ্রাম দ্রবণ নিছি, সেই 500 গ্রামকে 60 ডিগ্রি থেকে, সো প্রথমে ওটার টেম্পারেচার ছিল 60 ডিগ্রি, সেটা থেকে আমি যদি 40 ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে তুমি বুঝো প্রথমে আমার কাছে হচ্ছে এই যে দ্রবণটা আছে, এখানে আমার আছে হচ্ছে দ্রবণটা, ওকে। সো এই যে দ্রবণটা আছে, এটার টেম্পারেচার কত? 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে ক্যাপাসিটি কত? 120 গ্রাম। সো ওখানে কতটুকু দ্রাবক আছে? ওখানে যদি 100 গ্রাম মানে ধরো 100 গ্রাম যদি দ্রাবক থাকে, সেখানে দ্রব্য কতটুকু থাকবে? 120 গ্রাম, রাইট? আমি যদি টেম্পারেচার কমায় 60 থেকে 40-তে নিয়ে আসি, টেম্পারেচার যদি কমায় ফেলি, ওই পানি ওখানে যদি পানিই থাকে, ওটার ক্যাপাসিটি কমে যাবে না? আগে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ দ্রব্য ছিল তারা কই যাবে এখন? ক্যাপাসিটি যে কমে গেল, ওই এক্সট্রা অ্যামাউন্ট অফ দ্রব্যগুলো এখন কোথায় যাবে বলো তো? বের হয়ে আসবে, বের হয়ে অধঃক্ষেপ পড়বে। তাহলে আমি যখন 60 থেকে এটা টেম্পারেচার 40-তে নিয়ে আসছি, তখন তুমি দেখবা নিচে কিছু অধঃক্ষেপ জমা হবে। এই যে কিছু অধঃক্ষেপ জমা হবে, বুঝতে পারছো? নিচে কিছু অধঃক্ষেপ জমা হবে, কারা? যেগুলো হচ্ছে ওই যে বের হয়ে আসে, কারণ পানির ক্যাপাসিটি বের হয়ে গেছে, কমে গেছে। মানে ধরো তোমার একটা রুমে 120 জন মানুষ থাকতে পারে, এখন এই রুমটা হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে গেল, এখন রুম যদি ছোট হয়ে যায়, পানির ক্যাপাসিটি কমে গেছে, সেরকম ধরো রুমের ক্যাপাসিটি, রুম ছোট হয়ে গেছে মানে কি রুমের ক্যাপাসিটি কমে গেছে, তাহলে কিছু মানুষ কি হয়ে যাবে? বের হয়ে যাবে রুম থেকে। সেরকম কিছু চিনি পানি থেকে বের হয়ে আসে, বের হয়ে আগে দ্রবীভূত ছিল, এখন বের হয়ে এসে নিচে অধঃক্ষেপ হয়ে পড়ে আসে। ওরা কিন্তু আর দ্রবণের পার্ট না, বুঝতে পারছো? আমি যেমন রুম থেকে বের হয়ে গেলে আমি আর রুমের পার্ট নাই, কিছু মানুষ যেমন বের হয়ে গেল রুম ছোট হয়ে গেলে, সেরকম হচ্ছে চিনিও বের হয়ে আসে, ও আর দ্রবণের পার্ট না। সো এখন আমার বের করতে হবে যে কতটুকু চিনি এই অবস্থায় বের হয়ে আসবে। থিওরি বুঝছো? এবার ম্যাথ একদম ইজি, ম্যাথ কোনো ম্যাথের মধ্যেই পড়ে না, এটা খুবই সহজ। দেখো ম্যাথটা কত সহজ। সো প্রথমে হচ্ছে আমি জানি ফর্মুলা দিয়ে করবো এবার, ওকে, ফর্মুলা দিয়ে করবো। ধরি
60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার দ্রবের ভর কতটুকু দ্রব আছে? দ্রব আছে হচ্ছে ধরো x গ্রাম, আমি তো জানি না কতটুকু আছে, আমি ধরে নিলাম x গ্রাম দ্রব আছে। ওকে, যে এই যে দ্রবণটা যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 500 গ্রাম দ্রবণের মধ্যে আমার দ্রব আছে হচ্ছে x গ্রাম, আমি তো জানি না কি করব। তুমি এখন বলতে পারো যে ভাই একটা আগে বললেন কনস্ট্যান্ট যে কোনো কিছু ধরা যায়, আপনি এখানে হাতি গ্রাম ধরেন, ধরে নিতে পারো হাতি গ্রাম, ধরে নাও, প্যান নাই। সো দ্রব আছে হচ্ছে x গ্রাম, ধরছি, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, এখন ফর্মুলায় চলে যাব। ফর্মুলা হচ্ছে, আমি জানি ফর্মুলা হচ্ছে যে দ্রাব্যতা ইকুয়ালস টু, উপরে হচ্ছে দ্রব্যের ভর, কিন্তু আমি লিখবো শুধু দ্রব্য, অত লেখা ইচ্ছে হচ্ছে না, কিন্তু তোমার পরীক্ষা লিখতে হবে দ্রব্যের ভর। নিচে হচ্ছে দ্রাবকের ভর, আমি লিখবো দ্রাবক। আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি না, আমি লিখবো দ্রাবক। ওকে, সো এখন একটা জিনিস দেখো, দ্রবের ভর আমি x গ্রাম ধরে নিছি, দ্রবণ জানি 500 গ্রাম আছে, দ্রাবক তো জানি না, তো দ্রাবক বের করে নাও। দ্রাবক কতটুকু আছে তাইলে? দ্রাবক আছে হচ্ছে 500 মাইনাস x গ্রাম, কত হয়? সো আমার কাছে এখন দ্রবের পরিমাণ আছে x, জানি না কিন্তু আছে, দ্রাবকের পরিমাণ আছে 500 মাইনাস x, এন্ড হচ্ছে দ্রাব্যতা আছে। সো আমি যদি এখন এখানে সবগুলো ভ্যালু বসাই দিই, যে দ্রাব্যতা হচ্ছে 120 ইকুয়ালস টু দ্রব্য কত, x ইনটু জানি না 100 ডিভাইডেড বাই দ্রাবকের পরিমাণ কত, দ্রাবকের পরিমাণ হচ্ছে 500 মাইনাস x, রাইট? এটাই তো আমাদের ফর্মুলা। সো আমি যদি এখান থেকে x এর পরিমাণ x এর ভ্যালু বের করা যাবে না ইকুয়েশন সলভ করে, সো x এর ভ্যালু যদি তুমি এখন ইকুয়েশন সলভ করে বের করতে চাও, তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে 272.72। মিলাই দেখো, ইকুয়েশন সলভ করলে x এর ভ্যালু আসবে হচ্ছে 272.72, এই হচ্ছে কি তোমার x এর ভ্যালু। x এর ভ্যালু মানে কি? x এর ভ্যালু মানে হচ্ছে যে যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তখন 500 গ্রাম দ্রবণে তোমার দ্রব আছে হচ্ছে 272.72 গ্রাম, রাইট? এবার তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো পরের স্টেপে, তাহলে ওই 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে দ্রাবকের পরিমাণ কত? দ্রাবক কতটুকু আছে? 500 মাইনাস মানে 500 মাইনাস 272.72 গ্রাম, তাই না? তাহলে আলটিমেটলি কত আসতেছে? 227.28 গ্রাম, 227.28 গ্রাম। এইটা অনেক খারাপ দেখতে হয়েছে, সো এইটা হবে হচ্ছে সুন্দর দেখতে এরকম, ক্লিয়ার? সো আমার হচ্ছে গিয়ে দ্রাবকের পরিমাণ আমি বের করে ফেলছি। সো আমার দ্রবের পরিমাণ বের হয়েছে, দ্রাবকের পরিমাণও বের হয়েছে। এখন আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি যখন টেম্পারেচার কমায় ফেলছি, এদিকে থাকা, আমি যখন টেম্পারেচার কমায় ফেলছি, তখন বুঝো একটা কনসেপচুয়াল ব্যাপার আছে, দ্রবের পরিমাণ চেঞ্জ হবে, কারণ আমি জানি পানির ক্যাপাসিটি কমে যাবে, দ্যাটস ওয়াই কিছু পরিমাণ দ্রব বের হয়ে আসবে। দ্য থিং ইজ, দ্রাবকের পরিমাণ কি চেঞ্জ হবে? দ্রাবকের পরিমাণ কি চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে না, পানি কমে যাবে না, পানি ততটুকুই থাকবে, বাট পানির মধ্যে যতটুকু চিনি, লবণ বা যেটাই ছিল ওটা বের হয়ে আসবে, দ্রবণ থেকে ওটা বের হয়ে আসবে, বাট পানির পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো আমি যদি এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে কাজ করি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ধরো এবার আমি ধরে নেই দ্রবের পরিমাণ, দ্রবের ভর কতটুকু দ্রব আছে এখনো তো আমি জানি না, ধরে নিলাম এটা হচ্ছে x2। 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি ধরে নিলাম দ্রবের ভর হচ্ছে x2। ওকে, সো এখন হচ্ছে আমি যদি এটা আবার দ্রাব্যতার ফর্মুলা দিয়ে করতে চাই, যে দ্রাব্যতার ফর্মুলা কি? দ্রাব্যতার ফর্মুলা হচ্ছে দ্রাব্যতা, আবার লিখি ফর্মুলা, দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রব গুণ 100 ডিভাইডেড বাই দ্রাবক। ভ্যালু বসাও, আমার আগে করো দেখি কেমন পারো। সো এখানে যদি আমি ভ্যালু বসাই, দ্রাব্যতা কত দেখো, 40 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 80, 40 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 80। সো 80 ইকুয়ালস টু দ্রব জানি না, দ্রব হচ্ছে x2 ইন্টু 100, x2 ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবক এবার কি হবে বলো তো? দ্রাবক কি এবার 500 মাইনাস x2 হবে? আগের বার আমাদের যেমন ছিল 500 মাইনাস x, এখানে কি 500 মাইনাস x2 হবে? না, দ্রাবকের ভর এই যে এটা একটা বের করছে, এটাই বসায় দাও, কারণ দ্রাবকের ভর চেঞ্জ হবে না, দ্রাবক পানি যতটুকু আছে ততটুকু থাকবে, পানি বের হয়ে চলে আসবে না,
পানি উড়েও যাবে না, পানি কিছুই হবে না, পানি ওখানেই থাকবে, যতটুকু পানি আছে ততটুকুই থাকবে। তাহলে অ্যান্সার হবে 227.28, এখানে গ্রাম বসায় দাও। সো এই ইকুয়েশন যদি সলভ করো তাহলে তুমি একটা x2 এর ভ্যালু পাবা। সো x2 এর ভ্যালু পাবা হচ্ছে 181.82, 181.82, রাইট? এতটুকু পাইছো, কিসের ভ্যালু পাইছো? x2 এর ভ্যালু পাইছো। এখন দেখো, যখন টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তুমি দেখছো দ্রবের ভর কতটুকু দ্রবীভূত হতে পারে? 272.72 গ্রাম দ্রব ওখানে দ্রবীভূত হচ্ছিল। বাট যখন টেম্পারেচার কমে গেছে, তুমি দেখতেছো ওখানে এখন দ্রবীভূত হতে পারে ম্যাক্সিমাম 181.82 গ্রাম। সো কিছু অ্যামাউন্ট অফ দ্রব অবশ্যই বের হয়ে আসবে, কারণ আগে ছিল 272.72, আমি টেম্পারেচার কমাইছি, এখন থাকতে পারে হচ্ছে গিয়ে 181.82, তাহলে বের হয়ে যাবে কতটুকু? সো বের হয়ে যাবে হচ্ছে ওই আগেরটা থেকে পরেরটা বের করে দাও, বা অধক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত হবে, কি করবা? x থেকে x2 বিয়োগ করে দাও, তাহলে আলটিমেটলি 90.9 বা এরকম কিছু একটা অ্যামাউন্ট পাবা। শেষ, অ্যান্সার বের হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি আবার বলি যে আমার শুরুতে টেম্পারেচার ছিল 60 ডিগ্রি, তখন আমার দ্রাব্যতাও বেশি ছিল, অ্যান্ড যখন দ্রাব্যতা বেশি থাকে তখন সেখানে সর্বোচ্চ পরিমাণ, সর্বোচ্চ কতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে? 500 গ্রাম দ্রবণে দ্রব থাকতে পারে 272.72 গ্রাম, ঠিক আছে? বাট যখন আমি টেম্পারেচার কমায় ফেলি, তখন আমি দেখতেছি আমার হচ্ছে ওই দ্রবণে কতটুকু দ্রব থাকতে পারে। সো আমি আরেকবার রিপিট করি, দেখো যে যখন হচ্ছে আমার 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তখন দ্রাব্যতা বেশি ছিল, মানে তখন হচ্ছে পানিতে বেশি পরিমাণ দ্রব ম্যাক্সিমাম অ্যামাউন্টে দ্রবীভূত থাকতে পারে। সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট কি? 272.72। বাট যখন আমার টেম্পারেচার কমে গেছে, দ্রাব্যতা কমে গেছে, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্টও কমে গেছে, সেটা কত হয়ে গেছে? 181.82। তো বাকি যে এই যে ডিফারেন্সটা, যে তোমার রুমে আগে থাকতে পারতো 50 জন, এখন রুম ছোট হয়ে গেছে, রুমে থাকতে পারে 30 জন, বাকি 20 জন কই যাবে? বের হয়ে চলে যাবে, অধক্ষিপ্ত হবে। সো কতটুকু অধক্ষিপ্ত হবে? আগেরটা থেকে পরেরটা বিয়োগ করে দাও, দ্যাটস ইট, ইজি পিজি। বুঝতে কি পারছো? মাথায় ঢুকছে? সো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এটা হচ্ছে কি, এই ম্যাথটা ঘুরে ফিরে অনেকবার পরীক্ষায় আসে। এবার হচ্ছে সেম টাইপের ম্যাথ, একদম একই টাইপের ম্যাথ, বাট এখানে একটু অন্যরকম ব্যাপার আছে। অন্যরকম ব্যাপারটা হচ্ছে, দেখো একই কাহিনী, যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা, এটা করে দিব না, তোমরা করবা, বাট ডিফারেন্সটা যেখানে সেটা ধরাই দিব। যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দ্রাব্যতা হচ্ছে 70, আগে দ্রাব্যতা ছিল 70, যখন হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড গেছে তখন দ্রাব্যতা বেড়ে গেছে, 180 হয়ে গেছে। 40 থেকে যখন 80-তে গেছে টেম্পারেচার বাড়ছে, দ্রাব্যতাও বাড়ছে। এখন বলছে এই দ্রবণের 500 মিলিলিটারকে, মানে তুমি একটা দ্রবণ নিছো, এবার দ্রবণের আয়তন দেয়া আছে। আগের ম্যাথে এই যে এটা দ্রবণ হবে, আগের ম্যাথে দ্রবণের 500 গ্রাম দেয়া ছিল, এটা দ্রবণ হবে, হ্যাঁ। সো আগের ম্যাথে কি ছিল? দ্রবণের 500 গ্রাম দেয়া ছিল, বাট এখানে এসে কাহিনী চেঞ্জ হয়ে গেছে। এখানে কি দেওয়া? দ্রবণের আয়তন দেয়া। দ্রবণের কি দেয়া? আয়তন দেয়া। বুঝতে কি পারছো? সো এইবার তাহলে আমি কি করব? আগের বার তো ভর দেয়া ছিল, আমি সুন্দর মতো যোগ বিয়োগ করে ভরটর করে ফেলছি, এবার আমি কি করব? এবার একটু বুঝো, আগের ম্যাথ বানায় দিলে তো বাকিটা তোমরা করতে পারবা না। আমি যদি এই ম্যাথকে জাস্ট আগের ম্যাথ বানাই দিই, এবার বলছে হচ্ছে গিয়ে 80 থেকে 40-এ নামালে কতটুকু অধক্ষিপ্ত হবে, সেম ম্যাথ, জাস্ট আয়তন দেয়া। বাট আরেকটা জিনিস দেয়া, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ভাই তাতে কি চেঞ্জ হয়েছে? আপেক্ষিক গুরুত্বকে সংক্ষেপে লেখা হয়েছে 1.2। আসো আমরা একটু আপেক্ষিক গুরুত্ব একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে একটা রিলেশন আছে। আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের রিলেশনটা হচ্ছে, ধরো আপেক্ষিক গুরুত্ব, এটার ফর্মুলা দেখলেই বুঝবা। আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু হচ্ছে পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব, মানে হচ্ছে ওই পদার্থের ঘনত্বকে যদি আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব, এটা দিয়ে ভাগ করি, তাহলে আমি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব পাই। তাহলে ভাইয়া মানে কাহিনীটা কি হইলো? দেখো এই ভ্যালুটা ফিক্সড, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব, এই ভ্যালুটা ফিক্সড। এটা কত? এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1000। সো আমি যদি পদার্থের ঘনত্বকে আপেক্ষিক গুরুত্বের যে তোমার ইংরেজি, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, সো সেটাকে স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা হচ্ছে এসজি লিখতে পারি। সো এসজি ইকুয়ালস টু লেখা যায় আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু, আমি যদি ঘনত্বকে
আমি যদি ঘনত্বকে ডি দিয়ে লিখি, কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, ওর ঘনত্বকে যদি সিম্পলি 1000 দিয়ে ভাগ দাও, তাহলে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাবা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে, আবার বুঝো, যে পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। ক্লিয়ার? তাহলে আমি যদি এখন বলি যে পানির আপেক্ষিক গুরুত্ব কত, তাহলে পানির ঘনত্বকে পানির আবার ঘনত্ব দিয়ে ভাগ দাও, 1000কে 1000 দিয়ে ভাগ দাও, কত আসে? 1। সো পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। তাহলে এখানে একটা দ্রবণ দেয়া আছে, সেই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.2। আমরা এখন একটা জিনিস জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এটার ভ্যালু আমি যদি বসাই, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.2 ইকুয়ালস টু হচ্ছে ওইটার ঘনত্ব, যেটাকে আমি ডেনসিটি ডি দিয়ে লিখতেছি, ডিভাইডেড বাই 1000। তাহলে ওইটা ঘনত্ব আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে ঘনত্ব কত হবে? ঘনত্ব হচ্ছে 1200। 1000 ওই পাশে গেলে 1200 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছো? সো এই হচ্ছে গিয়ে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের সম্পর্ক। সো তোমাকে যদি আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে, তুমি সেখান থেকে ঘনত্বে যেতে চাও, কিচ্ছু করবা না, সিম্পলি 1000 দিয়ে গুণ করে দাও। আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করে দাও, ঘনত্ব পেয়ে যাবা। এটা হচ্ছে একটা। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। সেই ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গ্রাম পার মিলিলিটার ইউনিটে ঘনত্বের সমান। এটার মানে কি ভাই? আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব। এটা কিভাবে হইলো? বুঝো নাই না? আচ্ছা, ধরো কোনো একটা পদার্থের ঘনত্ব হচ্ছে 1200 কেজি পার মিটার কিউব। 1200 কেজি পার মিটার কিউব। আগে এটা আপেক্ষিক গুরুত্ব বের করে ফেলো। আপেক্ষিক গুরুত্ব কিভাবে বের করবে? 1000 দিয়ে ভাগ করে দাও, তাই না? তো 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে আপেক্ষিক গুরুত্ব 1.2 বের হয়ে থাকলো। 1200 কে 1000 দিয়ে ভাগ করলে আপেক্ষিক গুরুত্ব 1.2 বের হয়ে থাকলো। থাকুক। এবার দেখো 1200 কেজি পার মিটার কিউব, এটাকে কি লেখা যায়? 1200 উপরে 1200 ইন্টু কেজি, না? কেজিকে আমি যদি গ্রামে নেই, তাহলে কি হয়? 1000 দিয়ে গুণ করলে আমি কেজিকে গ্রামে নিতে পারি। আর নিচে হচ্ছে মিটার কিউব আছে। মিটার কিউবকে আমি যদি লিটারে নিই, মিটার কিউবকে আমি কিসে নিব? লিটারে নিব। আমরা জানি 1000 লিটারে 1 মিটার কিউব হয়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1000 লিটার। লেখা যায়? নিচে আগে 1 মিটার কিউব ছিল, এখন আমি 1000 লিটার লিখে দিলাম। লেখা যায়? যায়। আবার হচ্ছে লিটারকে আমি আবার মিলি লিটারে নিব। উপরে থাকুক 1200, 1200 ইন্টু 1000 গ্রাম, না? নিচে লিটার আছে, 1 লিটারে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। সো 1000 তো আছেই, আবার লিটারকে আমি যদি মিলিলিটারে নিই, আরেকটা 1000 চলে আসে, এত এমএল, রাইট? আচ্ছা, এবার দেখো একটা 1000 একটা 1000 কাটা, তাহলে উপরে থাকতেছে 1200, নিচে থাকতেছে 1000, তাহলে কত আসে দেখো তো? 1.2 গ্রাম পার মিলিলিটার। দেখছো? দেখছো যে 1200 কেজি পার মিটার কিউব যে কথা, 1.2 গ্রাম পার মিলিলিটার একই কথা, এটাকে এটাই লেখা যায়, রাইট? আবার 1200 কেজি মিটার কিউব যার ঘনত্ব, তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.2। তাহলে কি এটা বুঝতে পারতেছো যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব গ্রাম পার মিলিলিটার ইউনিটে ঘনত্বই প্রকাশ করতেছে? বুঝতে কি পারছো? আবার বলতেছি, দেখো 1200 কেজি পার মিটার কিউব যে কথা, 1.2 গ্রাম পার মিলিলিটার একই কথা, আমি এটা থেকে এটা আনছি, তাই না? এই দুইটা ঘনত্ব সেম, জাস্ট দুইটা 2 ইউনিটে। আবার 1200 কেজি পার মিটার কিউব যার ঘনত্ব, তার আপেক্ষিক গুরুত্ব 1.2। তাহলে দেখো আপেক্ষিক গুরুত্ব আর গ্রাম পার মিলিলিটার ইউনিটে ঘনত্ব মিলে গেছে না? এটাই বলছি আমি এখানে, যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গ্রাম পার মিলিলিটার ইউনিটে ঘনত্ব প্রকাশ করে। এবার আসো তো আমরা ম্যাথটা আবার দেখি, যে এটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে দ্রবণটার 1.2, তাহলে ওই দ্রবণের ঘনত্ব কত? দ্রবণের ঘনত্ব কত হবে বলতো? ওই দ্রবণের ঘনত্ব কত হবে? দ্রবণের ঘনত্ব হবে হচ্ছে 1.2 গ্রাম পার মিলিলিটার। বলা যায়? বলা যায়? যায়, অবশ্যই যায়। তাহলে দেখো দ্রবণের ঘনত্ব আছে আমার কাছে, দ্রবণের আয়তনও দেয়া আছে, আয়তন দেয়া আছে। আয়তন কত দেয়া? 500 মিলিলিটার দেয়া। তাহলে এখন আমি কি জানি? আমি জানি ঘনত্ব ইকুয়ালস টু কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন, রাইট? তাহলে ভর ইকুয়ালস টু কি হবে? ভর ইকুয়ালস টু হবে হচ্ছে ঘনত্ব গুণ আয়তন।
ঘনত্ব গুণ আয়তন, সে ঘনত্ব গুণ কত, ঘনত্ব কত 1.2, আমি ইউনিট সহই লিখতেছি, কেন লিখতেছি পরে বলছি, 1.2 গ্রাম পার মিলিলিটার, তাই না, ইনটু আয়তন কত 500 মিলিলিটার। সো এই মিলিলিটার উপরে, এই মিলিলিটার নিচে, গ্রাম পার মিলিলিটার নিচে, এই মিলিলিটার কাটা, তাহলে শুধু কি থাকতেছে উপরে গ্রাম ইউনিটটাই থাকতেছে। সো 1.2 ইন্টু 500 গ্রাম, বুঝতে পারছো, বুঝতে পারছো। সো আলটিমেটলি কি হয় 600 গ্রাম। ক্লিয়ার, মাথায় ঢুকছে, আলটিমেটলি গ্রামে পেয়ে গেছো, কেজি ফেজিতে আর নেওয়ারই দরকার নেই, আমরা বুঝে গেছি, কারণ আমরা জানি আপেক্ষিক গুরুত্ব যে দেয়া আছে এটা গ্রাম পার মিলিলিটার ইউনিটে ঘনত্বের সমান। সো আমি ওখান থেকে ঘনত্বের ফর্মুলা অ্যাপ্লাই করে যে আমি হচ্ছে দ্রবণের ভর কত বের করে ফেলছি। দ্রবণের ভর যদি এটা বের করে ফেলি তাহলে এটা আগের ম্যাথ হয়ে গেছে না, এটা তাহলে এখন এই আগের আমাদের শুরুর ম্যাথ হয়ে গেছে না, এই যে দ্রবণের ভর দেওয়া আছে 500 গ্রাম, দ্যাটস ইট, ইজি বিজি, বুঝতে পারছো। সো এর সাথে শেষ হয়ে গেল আমাদের যে দ্রাব্যতার বেসিক কনসেপ্ট, দ্রাব্যতা নিয়ে যত রকম ছোটখাটো কনসেপ্ট আছে, দ্রাব্যতার বেসিক যে ম্যাথগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো শেষ। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা হচ্ছে দ্রাব্যতার গুণফল নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, আর এই পর্যন্তই থাকুক আজকে, আল্লাহ হাফেজ।